আমি আপনি যে ভারতের আগ্রাসী মনোভাবের কথা বললেন, এটার ব্যাপারে দু একটা কথা বলতে চাই। এটা হয়তো আমাদের সহ আলোচক যারা আছেন ওনাদের বক্তব্যে এই সাইডটা আসে নাই। আমরা সাম্প্রতিক ভারতের আভ্যন্তরীণ রাজনীতির দিকে যদি তাকাই তাহলে দেখব আগামী এই 1-2 মাসের মধ্যে বিহারে হতে নির্বাচন। বিহার তো জানি খুব গুরুত্বপূর্ণ একটা রাজ্য, এবং বিহারের অবস্থা হচ্ছে কি, এটা মানে একদিকে হচ্ছে এনডিএ, আরেকদিকে মহাগঠবন্ধন, এই দুই পক্ষ প্রায় কাছাকাছি অবস্থা। তো এই অবস্থায় ওখানে একটা মেরুকরণের প্রয়োজন। এই কারণেই আমরা সাম্প্রতিক জনমত জরিপে দেখতে পাই নরেন্দ্র মোদীর যে অনুমোদন হার, এটা কিন্তু একদম নিচের দিকে যাচ্ছে। তারপরে পশ্চিমবঙ্গ হচ্ছে 2026 সালে নির্বাচন। তো এই নির্বাচন হচ্ছে বিজেপির জন্য একটা অনেক বড় বিষয়, কারণ বিজেপির একটা টার্গেট হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের চারদিকের যে বর্ডারিং স্টেটগুলো আছে এই জায়গাটাতে হচ্ছে বিজেপির সরকার গঠন করা। এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আসামও গুরুত্বপূর্ণ ছিল, সেটা তো তাদের দখলে চলে গেছে। তো এখন পশ্চিমবঙ্গের মানুষের মধ্যে যদি একটা হিন্দুত্ববাদী মেরুকরণ তৈরি করতে হয়, যেটা বিজেপির রাজনীতির একটা মূল ভিত্তি, তাহলে স্বাভাবিকভাবে বাংলাদেশ বিরোধী একটা চেতনা তৈরি করতে হবে। পুশ ইন বলি অথবা নাগরিকত্ব আইন বলি, এইগুলো হচ্ছে এমন কতগুলো ইস্যু, যে ইস্যুগুলো দিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে একটা সাম্প্রদায়িক লাইনে একটু চাঙ্গা করা যায়। এটার একটা বিষয়। আরেকটা হচ্ছে কি, খুব আভ্যন্তরীণ একটা ব্যাপার। আমরা জানি বিজেপি হচ্ছে বেসিক্যালি সংঘ পরিবারের একটা রাজনৈতিক ফোরাম। বড় বড় সিদ্ধান্ত যেগুলো আছে, বিশেষ করে পররাষ্ট্র সম্পর্কের ইস্যু এবং বিগ ইস্যু যেগুলো আছে, এগুলো সংঘ পরিবার বা আরএসএস, আমরা যেটা জানি আরএসএসের একটা ফোরামে সিদ্ধান্তগুলো হয়। আর আরএসএসের একটা পলিসি জানি আমরা, যদি বয়স 75 হয় তাহলে রাজনীতি থেকে অবসর গ্রহণ করার বিষয়। এমনকি আরএসএসের দায়িত্ব মোহন ভাগবত আছেন এখন, ওনার 75 পূর্ণ হওয়ার পরে অল্প কিছুদিনের মধ্যে উনি রিটায়ারমেন্টে চলে যাচ্ছেন। আমরা জানতাম এল.কে আদবানি ভারতের প্রধানমন্ত্রী হবে, ওনাকে যে অবসর দেয়া সেটাও কিন্তু 75। আর মজার ব্যাপার হচ্ছে কি, নরেন্দ্র মোদী খুব অল্প সময়ের মধ্যে 75-এ যাবেন। তো স্বাভাবিকভাবে এই 75 একটা বিতর্ক কিন্তু আছে। এগুলো যারা আসলে ভারতের রাজনীতিকে খুব ভেতর থেকে অবলোকন করেন তারা কিন্তু জানেন আর কি। তো এই সবগুলো ইস্যু মিলিয়ে একটা জাতীয়তাবাদী চেতনা, সেটা উগ্র জাতীয়তাবাদী বলি অথবা কিছুটা ধর্মাশ্রয় জাতীয়তাবাদ বলি, এটা খুব দরকার ছিল আর কি। আর এই দরকারের কারণেই সম্ভবত এই যে কাশ্মীরে আমরা যে উত্তেজনাটা দেখতে পাই, এই উত্তেজনার ব্যাপারে নানান ধরনের কথা আছে। যুদ্ধের সময় তো ভাই বললেন যে প্রথম যে শিকার হয় সেটা হচ্ছে সত্য। তো ফলে প্রচারণার কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা খুব হিসাব করে কিন্তু ধরে নিতে হয়। এখন পহেলগামের যে ঘটনাটা, পহেলগাম আমি ওই এরিয়াটাতে গেছিলাম বেশ আগে অবশ্য। তো ওখানকার মানুষ তো এমনি সহজ সরল ধরনের মানুষ। ওখানে যে ঘটনাটা ঘটছে, এটা দুইটা সম্ভাবনা থাকতে পারে। একটা সম্ভাবনা হচ্ছে কি, আসলে ওখানকার যারা জঙ্গি বিচ্ছিন্নতাবাদী যারা আছে তারা হয়তো এই ঘটনাটা ঘটাইতে পারে হতাশার কারণে। আমরা জানি এই যে 570 দ্বারা বন্ধ করার কারণে ওখানে তাদের যে রাজ্যের যে মর্যাদাটা ছিল সেই মর্যাদাটা এখন নেই, কেন্দ্রশাসিত একটা অঞ্চল হয়ে গেছে। এবং কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পরে মানে তাদের প্রতি যে অ্যাটিচিউডটা, সেই অ্যাটিচিউডটা খুব বেশি সুপ্রসন্ন না। এমনকি বিজেপির একজন নেতা সুব্রহ্মণ্যম স্বামী, উনি তো বলছেন যে কাশ্মীরে যত মানুষ আছে সবগুলোকে দাক্ষিণাত্যে নিয়ে যাওয়া হোক, এবং যারা সারা ভারতের যারা লোকজন আছে এখান থেকে বাছাই করে, বিশেষ করে কাশ্মীরি পণ্ডিত যারা ছিল ওই ঘরানার লোকদেরকে কাশ্মীরে নিয়ে যাওয়া হোক। তার মানে আসলে ভারতের ভেতরে এক ধরনের উগ্র চিন্তা কিন্তু আছে। আর অখণ্ড ভারতের বিষয়টা তো আমরা জানি, আসলে বিজেপি এবং আরএসএস এর অনেক নেতাই কিন্তু মনে করে যে না, অখণ্ড ভারত প্রতিষ্ঠা করতে হবে। অখণ্ড ভারত মানে কি, অশোকের তারা একটা সাম্রাজ্যের কথা বলে। বাংলাদেশ, মিয়ানমার, তারপরে আফগানিস্তান, শ্রীলঙ্কা, নেপাল সবগুলো কিন্তু এক জায়গায় হয়ে যায়। তো ফলে যদি এ ধরনের চিন্তা একটা আদর্শবাদী বিষয় নিয়ে যখন আগানো হবে, তখন স্বাভাবিকভাবে যে মেরুকরণটা হয় এটা খুব স্বাভাবিক মেরুকরণ না। এগুলো হচ্ছে যুদ্ধ, উন্মাদনা, এ ধরনের জিনিসকে চাঙ্গা করে। তো তার মানে কি আসলে যুদ্ধ কি হয়ে যাচ্ছে দুই পরমাণু শক্তির মধ্যে? আমি হয়তো সেটা মনে করি না, তবে এটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হবে বলে মনে হয় না। আর ইসরায়েলের এখানে একটা গুরুত্বপূর্ণ ইয়ে আছে। আমরা জানি হচ্ছে কি, আসলে ইসরায়েলের এখন যারা নেতা, আমি আগের নেতাদের কথা বলবো না, এখন যারা ক্ষমতায় আছে যে জোটটা, তাদের ভাবনা চিন্তার মধ্যে যে উগ্র একটা দিক আছে,
একই জিনিস কিন্তু আমরা বিজেপির এখন যারা নেতৃত্ব আছে, যেমন বিজেপির আগে কিন্তু প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, উনি কিন্তু রেশনাল মানুষ ছিলেন, বোঝাই যেত না যে ওনার রাজনীতির ভিতরে কোনো উগ্র জাতীয়তা আছে। কিন্তু বাট নরেন্দ্র মোদীর চিন্তাভাবনা, কথাবার্তা, এর মধ্যে এক ধরনের উগ্রতা প্রকাশ পায়। এমনকি সর্বশেষ এই যুদ্ধের আগে যে ঘটনাটা আমরা দেখতে পাই, তাদের উত্তরাঞ্চলীয় কমান্ডের যিনি প্রধান ছিলেন, লেফটেন্যান্ট জেনারেল, আমি নামটা এই মুহূর্তে ভুলে গেলাম, তাকে উনি যুদ্ধের ব্যাপারে ভিন্নমত পোষণ করার কারণে তাকে বরখাস্ত করা হয়েছে এবং পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। তার মানে হচ্ছে এই যে প্রান্তিক ভাবনা চিন্তা, এই প্রান্তিক ভাবনা চিন্তাগুলো কিন্তু রাজনীতিতে যখন অনেক বেশি প্রভাব বিস্তার করে, এমনকি সরকার পরিচালনার উপরও যদি একটা ছায়া বিস্তার করে, তাহলে এই ধরনের যুদ্ধের সম্ভাবনাগুলোকে কোনোভাবে এড়ানো যায় না। তবে এখানে আসার একটা দিক হচ্ছে কি, আমরা যদি গত 2-3 দিনের ঘটনাগুলোকে খুব সূক্ষ্মভাবে যদি বিশ্লেষণ করি, তাহলে কিন্তু এক ধরনের দায়িত্বশীলতা দেখতে পাই। যেমন ভাই বললেন যে 2 জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তারা কিন্তু আলাপ আলোচনা করেছে, এগুলো কিন্তু ভালো দিক। আর প্রত্যেক রাজনীতিবিদ, দেশের রাজনীতিবিদরা তাদের ইন্টারনাল কনজামশনের জন্য অনেক কথা বলে, কিন্তু সেটা কি আসলে তাদের আসল কথা, সেটা কিন্তু একটু যদি গভীরভাবে দেখা যায় তাহলে কিন্তু আমরা দেখতে পাই। আমরা এই জায়গাটাতে, যদিও আপনি বলছেন শাহবাজ শরীফ অনুমতি দিয়ে দিচ্ছে বা তাদের যে নিরাপত্তা কাউন্সিল যেটা যুদ্ধের অনুমতি দিচ্ছে, কিন্তু এর মধ্যেও কিন্তু আমরা দেখতে পাই তাদের আচরণটা কি। যেমন আজকে ভারতীয় মিডিয়া একটা কথা আসছে, 15টা শহরে পাকিস্তান অ্যাটাক করছে এবং এটা প্রতিহত করা হয়েছে। কিন্তু আবার আমি এখানে আসার আগেই একটা নিউজে দেখলাম, জিও নিউজ সম্ভবত এটা করছে, তারা অফিসিয়ালি বলছে এটা হচ্ছে ডাহা মিথ্যা, পাকিস্তান কোনো অ্যাটাক করে নাই। তার মানে হচ্ছে কি, অ্যাটাক করার যে কথাটা, এটাকে খুব দায়িত্বশীলভাবে কিন্তু স্টেপগুলো নেওয়া হচ্ছে। এই দায়িত্বশীলতা যেহেতু একটা ম্যাচুরিটি আমরা দেখতে পাই, এই ম্যাচুরিটির কারণেই আমাদের আশঙ্কাটা হয়তো কম হতে পারে যে ভয়াবহ কোনো কিছু নাও ঘটতে পারে। তবে এই যে যেটা বললাম শুরুতেই, যুদ্ধের সিদ্ধান্তটা যারা যুদ্ধে লিপ্ত থাকে তারা নেয়, কিন্তু যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত তাদের পক্ষে অনেক সময় নেওয়া সম্ভব, তাদের হাতে থাকে না। জি, আমার ধারণা বাংলাদেশের রাজনীতিতে ভারত পাকিস্তান যুদ্ধ যদি আরেকটু লম্বা সময় ধরে চলতে থাকে, তার একটা প্রভাব পড়বে। দুটি কারণে পড়বে। আমরা কয়েকদিন আগেই প্রধান উপদেষ্টার মুখ থেকে শুনছিলাম যে উনি আমাদের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলছিলেন। হ্যাঁ, আপনি যথার্থ, সেটা হচ্ছে মানে, কিন্তু এটা এই পাকিস্তান ভারত যুদ্ধকে সামনে রেখে না, তার মানে হচ্ছে কি প্রতিরক্ষা বাহিনীর যে প্রস্তুত থাকার বিষয়টা উনি বলেছিলেন। কিন্তু এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে কি, বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশগুলোর সাথে এমনি সবসময় একটা সহানুভূতিশীল সম্পর্ক, সুসম্পর্ক কিন্তু বজায় আছে। কিন্তু সাম্প্রতিক বিশেষ করে যে 5 তারিখের যে পরিবর্তনের পর এক ধরনের টানাপোড়েন তো আছে, যেটা ম্যাডাম বললেন যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী যিনি আসলে বাংলাদেশ ছাড়তে বাধ্য হয়েছেন, ওনাকে আশ্রয় দেওয়া হয়েছে ভারতে। আবার উনি ভারতে থেকে যে রাজনৈতিক বক্তব্যগুলো দিচ্ছেন, এটা কিন্তু এই সরকারের জন্য একটু বিব্রতকর। তো সব কিছু মিলিয়ে এই বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি, এর মধ্যে একটা স্বাভাবিক মেরুকরণ, স্বাভাবিক একটা প্রভাব কিন্তু আছে। এছাড়া আমাদের প্রধান উপদেষ্টা নিজেই বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে একটা নির্বাচন হবে। তার মানে নির্বাচনের আগেও কিন্তু একটা রাজনৈতিক মেরুকরণ হয়। এখন যুদ্ধ যদি লম্বা সময় চলতে থাকে, তাহলে যেটা বাড়তি মেরুকরণ হতে পারে সেটা হচ্ছে যুদ্ধটা পাকিস্তান এবং ভারতের মধ্যে। আর ভারতের সাথে যে কোনো কারণে হোক বর্তমান যে অন্তর্বর্তী সরকার আছে, এক ধরনের টানাপোড়েন অথবা একটা সম্পর্কের গ্যাপ কিন্তু আছে। অন্তত আগের 15 বছর যে সম্পর্কটা ছিল সেটা তো এখন কন্টিনিউ করছে না। আর এই টাইমটাতে গত 8 মাসে আমরা যেটা দেখতে পাই, চায়নার সাথে হয়তো আগের সরকারের সাথেও ভালো সম্পর্ক ছিল, এই সরকারের সাথেও ভালো সম্পর্ক, প্রধান উপদেষ্টা চীন সফরে গেছেন, কিন্তু পাকিস্তানের সাথে যে সম্পর্কটা, এটা কিন্তু গত 15 বছর আমরা দেখি নাই। পাকিস্তানের সাথে নতুন বাণিজ্য সম্পর্ক তৈরি হয়েছে, সরাসরি সামুদ্রিক রুট তৈরি হচ্ছে। তো সবকিছু মিলে এই সরাসরি বিমান চলাচল শুরু করবার বিষয়টিও আলোচনায় আছে। সবকিছু মিলে পাকিস্তানের সাথে সম্পর্কটা একটা নতুন একটা জিনিস দেখা যাচ্ছে। আরেকটা খুব সূক্ষ্ম বিষয় আছে, সেটা হচ্ছে কি, আমরা ভারত এবং চায়নার সাথে গত সরকার এক ধরনের সমান্তরাল সম্পর্ক রক্ষা করে চলছিল। ভারতের সাথে হয়তো কৌশলগতভাবে মৈত্রীটা আমরা অনেক বেশি মাত্রায় দেখি, আর চীনের সাথে অর্থনৈতিক সম্পর্কটা জোরালোভাবে দেখি। একদম শেষের দিকে এই যে সরকার পরিবর্তনের আগে যে চীন সফরে যে গেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন আবার শেষের দিকে একটু টানাপোড়েন আমরা দেখতে পাই। তার ধারাবাহিকতা কিন্তু পরবর্তী পর্যায়েও আসছে। আমরা জানি হচ্ছে প্রফেসর ইউনূস সাহেবের যে বিশ্বব্যাপী সুনাম,
এবং ওনার যে কন্ট্রিবিউশন এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে বেশি। তার মানে হচ্ছে পশ্চিমা দেশগুলোতে উনি কিন্তু অনেক বেশি গ্রহণযোগ্য ব্যক্তি, যদি চীন, রাশিয়া অথবা এইসব রাষ্ট্রগুলো যদি ধরি, তাহলে স্বাভাবিকভাবেই ওনার সাথে বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় রাষ্ট্রগুলোর সাথে বেশি সম্পর্ক থাকার কথা। কিন্তু চায়নার সাথে দেখলাম যে ওনার যে সফরটা, ওনাকে স্পেশাল বিমান দিয়ে নিয়ে গেল, তার মানে উনি একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছেন। কিন্তু ভারতের সাথে আমরা এটা দেখতে পাইনি, যদিও আমরা বিমস্টেক সম্মেলনে সাইডলাইনে একটা মিটিং দেখছি, কিন্তু এরপরও এক ধরনের কিন্তু বাকযুদ্ধ অথবা কথার মধ্যে একটা অস্বস্তিকর বাক্য বিনিময়, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো স্বাভাবিকভাবেই আগামী দিনের মধ্যে একটা প্রভাব পড়বে। এর আরেকটা বড় কারণ হচ্ছে কি, আমাদের উত্তরবঙ্গ জায়গাটা বিশেষ করে চিকেন নেকের কারণে ভারতের জন্য বেশ সংবেদনশীল। অন্যদিকে চীন চায় হচ্ছে ওই এলাকায় কিছু উন্নয়ন কর্মকাণ্ডের সাথে যুক্ত হওয়া। এই যে তিস্তা প্রজেক্ট আমরা যেটা দেখি আর কি, তিস্তা প্রজেক্টটা হয়তো এই মুহূর্তে এই সরকার চুক্তি করবে এটা মনে হচ্ছে না, কিন্তু প্রধান উপদেষ্টা যে সফর, এই সফরের সময় বাংলাদেশের নদী ব্যবস্থাপনার ব্যাপারে একটা ব্রড বেসড একটা সমঝোতা চুক্তির কথা কিন্তু হয়ে গেছে। অন্যদিকে 2026 সালে গঙ্গা চুক্তি মানে নবায়নের একটা সময় আছে। সব কিছু মিলে বাংলাদেশের সাথে এই প্রতিবেশী সম্পর্কের মধ্যে এক ধরনের কিন্তু টানাপোড়েন, এক ধরনের সংবেদনশীলতা, এক ধরনের অনিশ্চয়তা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এটার প্রভাব তো বাংলাদেশের রাজনীতিতে পড়তেই পারে। আমি আলোচনার সাথে একটা মাত্রায় যোগ করতে চাইব, সেটা হচ্ছে কি, উনি যুদ্ধের প্রস্তুতিতে যেটা নিতে বলেছেন, এটা পুরোটা রাজনৈতিক না, আমার মনে হয় সামরিকও। সামরিক দুইটা কারণে। একটা হচ্ছে কি, এর আগের 15 বছর বাংলাদেশের সশস্ত্র বাহিনীর যে উন্নয়ন বা এক্সপানশন যেটা ঘটছে, সেটা কিন্তু আমরা অবকাঠামোগত দেখি, কিন্তু গোলাবারুদ অথবা নতুন আধুনিক সমরাস্ত্র সংগ্রহ, নতুন প্রযুক্তির দিকে যাওয়া, এটা কিন্তু আমরা দেখতে পাই না। হয়তো উনি এটা মিন করছেন। আর নতুন প্রযুক্তি বিমান বাহিনীর জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, যেমন হয়তো অত্যাধুনিক ড্রোন, তারপরে চতুর্থ বা পঞ্চম প্রজন্মের বিমান, তারপরে অ্যান্টি এয়ারক্রাফট মিসাইল, এই যে জিনিসগুলো আছে, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, এই জিনিসগুলোর প্রতি উনি ইঙ্গিত করে থাকতে পারেন। এটা এক নম্বর। আর 2 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, আমরা বেশ কয়েকদিন ধরে একটা জিনিস শুনছিলাম, সেটা হচ্ছে মানবিক করিডোর। পরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বললো যে এটা মানবিক করিডোর না, মানবিক একটা চ্যানেল। তার মানে হচ্ছে রাখাইন, যেটার 90% এখন নন স্টেট অ্যাক্টর যেটা বলা হচ্ছে আরাকান আর্মি, তাদের নিয়ন্ত্রণে, ওই জায়গাটাতে তাদের সাপ্লাই লাইনটা কিন্তু এখন বন্ধ। এটা তো মিয়ানমার মেইন জায়গা থেকে আসতো, জান্তা সরকার এটা বন্ধ করে দিয়েছে। ফলে সাপ্লাই লাইনটা দুইটা জায়গা থেকে আসতে পারে, প্রধানত বাংলাদেশ আর কিছুটা হয়তো মিজোরাম থেকে। কিন্তু মিজোরামের রোডটা তো অত বেশি তাদের জন্য সুবিধাজনক না। ফলে আমরা ইউএনের সেক্রেটারি জেনারেলের সাথে যখন গত রোজার সময় আমরা প্রধান উপদেষ্টাকে ইফতার করতে দেখলাম, ওই সময় কিন্তু উনি বলছিলেন যে আগামী বৎসরের আগামী যে ঈদটা, এটা রোহিঙ্গারা ওখানে তাদের নিজের জন্মভূমিতে করবে। এটা উনি কথার ছলে বলেছেন বলে আমার কাছে মনে হয় না, এটা উনি মিন করছেন। কারণ আমরা ওনাকে যতদূর জানি, উনি মানে সিরিয়াস কথাই বলেন আর কি। যদি সেটা বাস্তবায়ন করতে হয়, তাহলে এখনকার বাস্তবতা কি করতে হবে? প্রফেসর শহীদুজ্জামান সাহেব উনি তো খুব স্পষ্ট কথা বললেন। উনি একটা কথা বলেছেন আমাদের পত্রিকার সাথে একটা ইন্টারভিউ এবং এর কয়েক আলোচনার মধ্যেও বলেছেন। উনি যেটা বলেন, যদি এই রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত দিতে হয়, রাখাইনে যদি ফেরত নিতে হয়, তাহলে বাংলাদেশের সেনাবাহিনীকে একটা অ্যাক্টিভ রোল নিতে হবে। সে রোলটা কি? আপনি যদি শুধু মিষ্টি মিষ্টি কথা বলে তো নিবে না। কেন নিবে? দুইটা কারণে নিতে পারে। একটা হচ্ছে কি, আরাকান আর্মির সাথে যদি আপনি সাপ্লাই লাইনের একটা বিনিময় চুক্তি যদি করেন, যেমন তাদের যে রিকোয়ারমেন্ট যেগুলো আছে সবগুলো বাংলাদেশের মধ্য দিয়ে যাবে, চাল ডাল থেকে শুরু করে যা যা লাগে, এটা একটা হতে পারে। আরেকটা হতে পারে তাদের উপর একটা সামরিক চাপ তৈরি করা। আসলে রাখাইনে যে জনগোষ্ঠী অলমোস্ট প্রায় 45% হচ্ছে রোহিঙ্গা, এবং উনি যেটা বলেছেন 20,000 রোহিঙ্গার একটা বাহিনী তৈরি করা, নন স্টেট মানে একটা বাহিনী তৈরি করাটা মিলিশিয়া টাইপের, এটা অসম্ভব কিছু না। এবং এই চাপটা যখন যাবে, তখন তারা একটা নেগোসিয়েশনে চলে আসবে। আর সেই নেগোসিয়েশন হচ্ছে রোহিঙ্গাদের নাগরিকত্ব দেয়া এবং তাদের জন্য বসবাসের একটা কাঠামো তৈরি করা, পুনর্বাসন করা এগুলো। এবং একটা চিঠি তারা বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়েছে, যেটা প্রকাশ্যে ফর্মালি বলে নাই। ওখানে 7 দফা তারা শর্ত দিয়েছে আরাকান আর্মি। সে 7 দফার মধ্যে এগুলো যদি
পড়া হয় তাহলে তাদের একটা আন্তরিক অবস্থা দেখা যায়, সেটা হচ্ছে তারা রোহিঙ্গাদের গ্রহণ করতে রাজি আছে যদি বাংলাদেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সাথে তাদের একটা বোঝাপড়া হয়। কিন্তু এই জায়গাটাতে আবার চায়নার ফ্যাক্টর আছে, জান্তার ফ্যাক্টর আছে, এখনো আরকান আর্মি তো স্টেট ফ্যাক্টর না, নন স্টেট অ্যাক্টর স্বাভাবিকভাবেই। তো এইসব ফ্যাক্টর মিলিয়ে অনেক ঘটনা আছে, কিন্তু আমার মনে হয় উনি যুদ্ধের যে প্রস্তুতিটা, এটা যুদ্ধটা সংগ্রাম হতে পারে অথবা আমাদের নতুন প্রযুক্তি হতে পারে, আর এটাও হতে পারে যে মিয়ানমারে এটা প্রো অ্যাক্টিভ রোল নেয়া, এটার লক্ষণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর জুনে তো খুব বেশি কম সময়ও না, আবার বেশি সময় না, 1 বছর সময়। তো এই ধরনের ঘটনাগুলি ঘটার জন্য 1 বছর লাগে না, এটা 5 মাস 6 মাসের মধ্যে হয়ে যেতে পারে। 5ই আগস্টের যে বিপ্লব অথবা গণ অভ্যুত্থান যেটাই আমরা বলি আর কি, এটার মূল চেতনা বা টার্গেটেড ছিল হচ্ছে, চেতনা হচ্ছে দুইটা। একটা হচ্ছে কি ফ্যাসিবাদ বিরোধী, তার মানে হচ্ছে কি একজনের হাতে রাজনৈতিক কর্তৃত্ব চলে যাবে এবং তার ব্যক্তিগত অথবা রাজনৈতিক স্বার্থে রাষ্ট্রের সকল প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করবে, এটাকে ছাত্র জনতা প্রতিরোধ করছে। এটা হচ্ছে 1 নম্বর, মানে ফ্যাসিবাদ বিরোধী চেতনা। আর 2 নম্বরটা হচ্ছে কি বাংলাদেশ একটা স্বাধীন সার্বভৌম দেশ, বাংলাদেশের পররাষ্ট্রনীতি হোক অথবা অর্থনৈতিক হোক, এই নীতিগুলো এই সিদ্ধান্তগুলো বাংলাদেশ নিজেই নেবে, কারণ নির্দেশিত হয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে না। এই দুইটার ভিত্তিতেই কিন্তু এই বৈষম্য বিরুদ্ধে যে গণ অভ্যুত্থান অথবা বিপ্লব এটা ঘটে। যারা এই আন্দোলনে অংশগ্রহণ করছে এর মধ্যে আমরা দেখতে পাই একদম বাম ধারার আছে, চরম ডান ধারার আছে, মধ্যপন্থী আছে, জাতীয়তাবাদী আছে, বিভিন্ন ধরনের আছে, কিন্তু ঐকমত্যের মূল থিওরিটা হচ্ছে এই দুইটা। তা এখন প্রথম যে জিনিসটা ফ্যাসিবাদ বিরোধী ঐক্য, সেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যের কথা আমরা এখনো দেখতে পাই, যদিও হয়তো কোনো দল মনে করতেছে যারা খুব ইমিডিয়েট ক্ষমতা যাওয়ার সম্ভাবনা আছে, খুব দ্রুত নির্বাচন চাচ্ছে, আবার অন্য যারা আছে তারা মনে করে যে না রাষ্ট্রের সংস্কারের পরে নির্বাচন হওয়া দরকার। এইরকম মতবিরোধের কিছু ছোটখাটো ক্ষেত্র আছে। আর আধিপত্যবাদ বিরোধী যেটা, মানে বাংলাদেশের সিদ্ধান্ত স্বাধীনভাবে বাংলাদেশে নিবে, এই যে চেতনার বিষয়টা যেটা আপনি উল্লেখ করলেন যে ভারতীয় আধিপত্যবাদের প্রসঙ্গ বললেন, আসলে ভারত হোক অথবা যে কোনো আধিপত্য হোক, এটা বাংলাদেশের মানুষ কিন্তু চায় হচ্ছে তার সিদ্ধান্ত তারা নিজেরাই নিবে, এবং এই জায়গাটাতে ইউনিটি তৈরি হয়ে গেছে। আমার মনে হয় আমাদের ক্ষমতায় যাওয়া অথবা ছোটোখাটো অন্যান্য বিষয়গুলো বাদ দিয়ে বৈষম্য বিরুদ্ধে যে ঐক্যটা, এই যে জুলাই এবং আগস্টের এই 36 দিন বলি অথবা যে কদিন 3 সপ্তাহ এই সময় যেটা হয়েছিল, এটা যদি ধারণ না করতে পারি, তাহলে এই দুই চেতনা, তার মানে হচ্ছে কি ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক ধারায় চলে যাওয়া, সাম্য, ন্যায় বিচার এবং মানবিক মর্যাদা, এই যে ধারাটা, এই ধারায় যাওয়া আমাদের পক্ষে সম্ভব হবে না। তো ফলে আমাদের ছোটোখাটো যে বিরোধ বিসম্বাদগুলো আছে, আদর্শগত ব্যবধান, এগুলোকে এক পাশে সরিয়ে রেখে বৃহত্তর স্বার্থে বাংলাদেশকে একটা স্বাধীন সার্বভৌম এবং গণতান্ত্রিক ধারায়, সহিষ্ণু ধারায়, মানে অসাম্প্রদায়িক ধারা, অসাম্প্রদায়িক বলতে যে সাম্প্রদায়িক যে একটা হিংসা বিদ্বেষ ঘৃণা, এর বিপরীত যে ধারাটা আছে সহিষ্ণু ধারা, এই ধারা এগিয়ে নেওয়ার জন্য একটা ঐক্যের প্রয়োজন আছে বলে আমি মনে করি। আমরা একটা আশার দিক দেখি, সেটা হচ্ছে কি এই যে উত্তেজনার কার্ভ যেটা আছে, এটা যেভাবে উপরের দিকে যাচ্ছিল, এটা কিন্তু এখন একটু নিম্নগামী হয়ে গেছে। তো ফলে এই জায়গাটাতে আবার উদ্যোগও আছে দুই পক্ষের মধ্যে একটা শান্তি প্রতিষ্ঠা করা, যুদ্ধ যাতে না হয় সেই উদ্যোগ, এবং অন্যদিকে উত্তাপের নিম্নগামিতা, এই দুইটার কারণে আমি আশা করি যে যুদ্ধটা হয়তো ফার্দার স্কেলে নাও বাড়তে পারে।